কোম্পানিটাকে নিয়ে লোকেদের কতই না স্বপ্ন ছিল, বড় বড় স্বপ্ন দেখা হয়েছিল কোম্পানিটা বিরাট বড় হবে এবং হাজার হাজার % রিটার্ন দেবে। কিন্তু দেখা গেল সব কিছু শেষ। এমনই এক কোম্পানি, যে কোম্পানিতে ভরসা করেছিল ম্যানেজমেন্টকে, যে কোম্পানি ভরসা করেছিল স্বপ্নকে, আজকে সেই কোম্পানি কলঙ্কিত কোম্পানি হয়ে গেছে। কলঙ্কিত বলতে এই কারণেই বলছি, কোম্পানিটাতে অনেকেই স্বপ্ন দেখেছিল। সবচেয়ে বড় যে ম্যানেজমেন্টের লোক, যাকে আমরা বলবো সেরা, যে মাইন্ডট্রি বলে একটা কোম্পানির প্রতিষ্ঠাতা ছিল, যে কোম্পানিটার পেনি স্টক থেকে একটা 1000 কোটির কোম্পানিতে নিয়ে গেছিলো, সেই কোম্পানির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন সেই এই কোম্পানিতে এসেছিলেন এবং সেমভাবে কাজটা শুরু করেছিলেন। সেই কারণেই যখন আইপিও এসেছিল, দেখা গেছিলো সকলে, মানে কম বেশি সকলে ঝাঁপিয়ে পড়েছিল। আজ তারা সকলে প্রাণ ভরে গালাগালি করছে, তাদের ইনভেস্টমেন্টটা শেষ করে দিয়েছে। মানে যদি 5 বছরের ইনভেস্টমেন্ট দেখো, চমকে যাবে। প্রায় 52%-এর কাছাকাছি পড়ে গেছে, অর্ধেকের কম হয়ে গেছে কোম্পানিটা। একটা মানে খুব সাংঘাতিক অবস্থা। যাকেই কোম্পানিটার কথা বলে সেই রাগ করছে, গালাগালি করছে, বাপ মা তুলে কিস্তি মারছে, বলছে যে এটা কী কোম্পানি, এটা কী করলো কোম্পানিটা সম্পর্কে। শুধু 1 বছর রিটার্ন দিয়েছে 35% মাইনাস, নেগেটিভ 35%। কোম্পানির নামটা নিশ্চয়ই গেস করতে পারছো। এমনই একটা কোম্পানি, যে কোম্পানিটাকে বিরাট বড় স্বপ্ন দেখেছিল। কোম্পানির নাম হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড। হ্যাপিয়েস্ট মাইন্ডকে নিয়ে অনেক ক্লায়েন্ট বহু দিন ধরে আমাকে বলে আসছে, আরে হ্যাপিয়েস্ট মাইন্ডের ভবিষ্যৎ কী, তাহলে কি শেষ, মানে লসে কি আমরা বুক করে চলে যাব, লসে যাওয়াটাই বেটার হবে। আজকে কিন্তু এই ভিডিওর মধ্যে সাংঘাতিক বেশ কিছু ভালো ভালো খবর নিয়ে এসেছি, যেটা শুনে এই মুহূর্তে কিছুতেই মনে হবে না যে এটা কলঙ্কিত। অথচ সেই কলঙ্কের বোঝা নিয়ে এই কোম্পানিটা মুখ থুবড়ে পড়ে রয়েছে মাসের পর মাস, বছরের পর বছর। কোম্পানিটাকে দেখে দূর দূর করছে সকলে মিলে। তাহলে আসুন দেখা যাক কোম্পানিটির মধ্যে আশার বাণী কী কী রয়েছে। আবার কিছু রিস্কও রয়েছে, কিছু ভয়ও রয়েছে, সেগুলো সব বলবো। কিছু বলার আগে, দিস ভিডিও অনলি ফর এডুকেশনাল পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইউরসেলফ অর ইউর অ্যাডভাইজার, পাস্ট ডেট ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরম্যান্সে। এমন একটা স্টকের কথা বলছি যে কোম্পানিটা কিন্তু নিজে রিসার্চ করে তবেই কেনার চেষ্টা করুন, বলছি বলে নয়। এটা সম্পূর্ণ একটা শিক্ষামূলক অনুষ্ঠান, অর্থাৎ শিক্ষার মাধ্যমে বোঝানোর চেষ্টা করা যে কখন কোন কোম্পানি নেওয়া উচিত, কোন কোম্পানিটা কেনা উচিত, কোনটা কেনা উচিত না, কখন কিনলে ভালো হয়। এই ভিডিওর মধ্যে বলবো বেশ কতগুলো হাইলাইটেড পয়েন্ট, খুব চটপট, যে পয়েন্টগুলো নিয়ে কভার করো। এখানে ফান্ডামেন্টাল কথা কিছুই বলবো না। যেটা বলবো সেটা হচ্ছে কতগুলো গুরুত্বপূর্ণ খবর, নিউজ, আপডেটেড নিউজ, রিসেন্ট আসা নিউজ, যেগুলো জানাটা আপনাদের, তোমাদের, তোদের ভীষণ উপকারী, ভীষণ প্রয়োজনীয়। কারণ এটা না জানলে ওই বাকিদের মতোই কলঙ্কিত কোম্পানি বলে থুতু দিয়ে চলে যেতে হবে। আসা যাক, সব কিছুর আগে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বিভিন্ন ইনফরমেশন নিয়ে প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলবো। 1 নম্বর পয়েন্ট, এআই ফার্স্ট স্ট্র্যাটেজি। এখানে যে স্ট্র্যাটেজির কথাটা বলতে চলেছি, সেই স্ট্র্যাটেজির নাম হচ্ছে এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফার্স্ট স্ট্র্যাটেজি। দুভাবে কাজ করা যায়, একটা হচ্ছে এআইকে ইউজ করে, আর নিজেই এআই হয়ে। হ্যাপিয়েস্ট মাইন্ড কিন্তু প্রেজেন্টলি নিজেই এআই হয়ে গেছে। মানে ঠিক এই মুহূর্তে আমি যদি বলি, কোম্পানিটা মানে জেনারেটিভ এআই, মানে আমরা ChatGPT নিশ্চয়ই নাম শুনেছো, কিংবা জেমিনি এআই, ঠিক সেরকম জায়গায় হ্যাপিয়েস্ট মাইন্ড যাচ্ছে এবং সেখানে জেনারেটিভ এআইয়ের ওপরে 30টার বেশি ইউজ কেস এরা কাজ করছে, মানে প্রোডাকশন স্টেজে রয়েছে এবং 30টার বেশি ইউজ কেসের ওপর এদের কাজ চলছে। নতুন বেশ কিছু ডিল এসছে, যেটাকে বলবো এআই এনভায়রনমেন্ট ডিল। আচ্ছা, এখানে তো ইউজ কেস শুনে নিশ্চয়ই একটু খটকা লাগছে। ইউজ কেস ব্যাপারটা কি, আমি একটু সোজা করে বলছি 2-1 মিনিট সময় নিয়ে। জেনারেটিভ এআই বা এআই যে কাজ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজগুলো হচ্ছে কতগুলো বিষয়কে নিয়ে। কি কি বিষয়? প্রথম বিষয়টা হচ্ছে এই মুহূর্তে একজন মানুষ তার একটা ভাষা ইউজ করছে। আমি যে কথা বলছি এবং তোমরা যেটা শুনছো, আমার মধ্যে থেকে যে কথাগুলো বেরোচ্ছে ব্রেন থেকে, সেটাকে অ্যানালাইসিস করছে তোমার কান, এবং সেটাকে প্রসেস করে তোমার বুদ্ধিমত্তা অনুযায়ী সেটাকে তুমি তোমার ব্রেনে নিয়ে নিচ্ছ। এটাই তো চলছে, পুরো আদান প্রদানে কাজ চলছে। এবার আমি পাচ্ছি ইনফরমেশনগুলো, এবারে ইনফরমেশনগুলো আমি সাজিয়ে নিচ্ছি একটা প্রসেসের মাধ্যমে। এই LLM প্রসেসের মাধ্যমে আমি জিনিসটাকে সাজাচ্ছি, অর্থাৎ লার্নিং প্রসেস। আমি জিরোতে আছি, আমি প্রথম শুনছি এআই নামটা, আমি প্রথম শুনছি বৃষ্টির শব্দ, আমি প্রথম শুনছি সেন্সেস, অনুভূতিগুলোকে। তাহলে এগুলো আমি লার্ন করে নিচ্ছি, শিখছি। যখন বৃষ্টিতে বেরোচ্ছি, ভিজে যাচ্ছি, কথার অর্থ হচ্ছে আমার একটা প্রোটেকশন দরকার, ছাতা হোক, বর্ষাতি হোক, কোনো একটা প্রসেস। তাহলে আমি এটা শিখলাম। তো এইভাবে যখন আমি কথা বলছি, প্রতিটি কথার সঙ্গে সঙ্গে আমি কিন্তু শিখতে শুরু করছি, একটু 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 করে, যেরকম একটা ছোট্ট শিশু শিখে ওঠে, সেম ওয়েতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও কিন্তু শিখতে থাকে এবং একটা সময় নিজেই একটা টোটালি জেনারেটিভ এআই হয়ে যায়।
আজকে চ্যাট জিপিটির কাছে তুমি যে প্রশ্ন করবে, দেখবে একটা মানুষ যেরকম উত্তর দেয় ঠিক সেরকমভাবে উত্তর দিচ্ছে, একটা কোনো রোবট বলে মনে হবে না। রিসেন্ট ঘটনা নিশ্চয়ই শুনেছ, এমন এক একজন মানুষ কিন্তু এই এআইকে ঠিক মানুষ বলে মনে করে নিয়েছে এবং নিজের সমস্ত কথা খুলে তার সময় বলছে এবং তার ফল ভয়ঙ্কর হয়েছে। সেটা আমি পরে অন্যদিন বলবো সেই গল্পটা। কিন্তু এখন যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে কি ইউজ কেস কথার অর্থ হচ্ছে এক একটা ফেজের মধ্য দিয়ে যখন যায় তখন সে এক একটা লজিক তৈরি করে। আমি এই মুহূর্তে লজিকটা তৈরি করছি যে আমি এই বোর্ডে গিয়ে ইউজ কথাটা লিখব। এই যে ইউজ কথাটা আমি এই মুহূর্তে লিখলাম, এই ইউজ শোনার দেখার সঙ্গে সঙ্গে তুমি ওখান থেকে ইন্টারাকশন করলে ইউজ মানেটা কি, এই যে লজিকটা বললো কি, তার সিনথেসাইজ হলো, মানে পুরো একটা সেন্টেন্সকে ভাগ করা হলো। আমি ইউজ শব্দ শুনলাম, এর মধ্যে আমি একটা শব্দ, ইউজ একটা শব্দ, আর একটা শুনলাম একটা শব্দ। তাহলে আমি শব্দ শুনলাম আর ইউজ তিনটে যখন একটা কম্প্যারেটিভ একটা যে লজিকের মধ্য দিয়ে পাস করালো তখনই সিনথেসাইজ করলো ইউজ মানে সামথিং। এই ইউজটাই হচ্ছে প্রসেস, এর মাধ্যমে এআই নিজে কাজ করছে। খুব শর্টে যদি 1 সেকেন্ডের মধ্যে বলতে চাই, একটা হ্যাপিয়েস্ট মাইন্ড একটা এআই ফার্স্ট স্ট্র্যাটেজি ইউজ করছে, যার ফলে একটা বড় মাপের চেঞ্জেস আসছে। 2, গ্রোথ গাইডেন্স বাড়ানো হয়েছে। রিসেন্ট খবর, গ্রোথ গাইডেন্সটা কিন্তু অনেকটা বাড়ানো হয়েছে মানে গ্রোথ গাইডেন্স বলতে কি, নিশ্চয়ই তোমরা শুনেছো যে আগে আমরা এসিএল টেকনোলজিকে পড়তে দেখলাম, তার কারণ 2027 সালে গ্রোথ গাইডেন্স বলছে 1 to 4% থাকবে, যে কারণে হিউজ লেভেলে সেল হলো। ঠিক এখানে গ্রোথ গাইডেন্স বাড়ানো হলো, বলছে FY27 আমরা 10% থেকে বাড়িয়ে 12.5% গ্রোথে নিয়ে আসছি। 2.5% ইজ নট ম্যাটার অফ জোক, এটা খুব ছোটোখাটো ব্যাপার নয়, এটা বড়। ঠিক 3 নাম্বার হচ্ছে রিসেন্ট নিউজগুলো আমি শুধু আপডেট করতে যাচ্ছি, বাইরের খবরে নজর দিচ্ছি না। কোম্পানিটার নাম যদি বলি আইবিএস ফিনটেক, এই কোম্পানির সঙ্গে কিন্তু কোলাবোরেশন করেছে আর পার্টনারশিপ তৈরি করেছে। এই পার্টনারশিপটার ফলে ট্রেজারি অটোমেশনের ওপরে এরা একটা বড় জায়গা নিচ্ছে। আমি আবারও ব্যাপারটা একটু ছোটো করি, এই জন্য সময়ও যায় একটুখানি করে হলেও, তাও একটু বলি। এই একটা পেনের ক্ষমতা হচ্ছে লেখা, কিন্তু পেনটা যদি আমি পেন এবং ডাস্টার দুটো কাজকে একসঙ্গে কম্বাইন করি তাহলে কি হবে, অনেক বেশি পাওয়ারফুল হবে, ডাস্টারটা আলাদা লাগবে না। ঠিক সেরকমভাবে পেন কোম্পানি এই ডাস্টার বানানো কোম্পানিকে নিয়ে এই পেন বানানো কোম্পানি কাজ করছে। ফিনটেক কোম্পানি যেটা রয়েছে এটা ট্রেজারির উপর কাজ করছে, এদের সঙ্গে যুক্ত রয়েছে। আরেকটা কোম্পানি পার্টনারশিপে কাজ করছে, এটাও খুব ইন্টারেস্টিং। কোম্পানির নাম হচ্ছে ইউনিফাই অ্যাপসের সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোলাবোরেশনে কাজ করছে। একটুখানি বলে দেখা দরকার এখানেও ইউনিফাই অ্যাপসের কাজ কি, একটুখানি 2 করে মিনিট নিচ্ছি, এরা সারা জীবনের কাজে লাগবে এইগুলো। আমি ইউনিফাই অ্যাপসের কাজ হচ্ছে বিভিন্ন সফটওয়্যার, ইউনিক্স, তারপরে জেনিক্স কিংবা লিনাক্স কিংবা মাইক্রোসফট অপারেটিং সিস্টেম, অ্যাপল, অ্যান্ড্রয়েড, এই বিভিন্ন অপারেটিং সিস্টেম অনেকে ইউজ করছে। এদের মধ্যে যদি আমি এআইকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, এআই ঘাবড়ে যাবে। কেন ঘাবড়াবে? ও যখন কোড নিয়ে কাজ করবে জেনারেটিভ এআই, সেখানে ও যখন লিনাক্সে কাজ করবে, যে ডেটাটা নিচ্ছে যেই মুহূর্তে মাইক্রোসফট সার্ভারে গিয়ে উপস্থিত হলো সেখানের সঙ্গে মিল হচ্ছে না। আবার সে যখন অ্যান্ড্রয়েডে গেল তার সঙ্গে মিল হচ্ছে না। অ্যাপেলের ম্যাকিনটসে যখন ঢুকলো সেখানের সঙ্গে মিল হচ্ছে না। ফলে 4-5টা রকম জিনিসেও খিচুড়ি হয়ে যাচ্ছে। ইউনিফাই অ্যাপস হচ্ছে এমন একটা লেয়ার তৈরি করছে, ইউনিফাই অ্যাপসের কাজই এটা, যে লেয়ারটা সবকটা ইন্টারাকশান যতগুলো আসুক সবগুলোকেও একটা কোডে নিয়ে নিচ্ছে। জাস্ট আরেকটুখানি স্লাইটলি বলে বেরোবো, সেটা হচ্ছে জাভা এই কাজগুলো করতে পারে। জাভা কোডিং যারা তোমরা জানো, সেটা নিশ্চয়ই এই ব্যাপারটা জানো যে কোনো ল্যাঙ্গুয়েজের সঙ্গে কিন্তু কাজ করতে পারে। আমার বাড়ির যে ফ্রিজ রয়েছে কিংবা আমার বাড়ির যে স্মার্ট টিভি রয়েছে, আমার যে মোবাইলটা রয়েছে, আমার যে সিসিটিভি ক্যামেরাটা রয়েছে, আমার যে ইলেকট্রনিক স্কুটিটা রয়েছে, ইভেন আমার যে মাইক্রোসফটের যে ল্যাপটপটা রয়েছে, কিংবা আমার ঘরের যে রুম হিটারটা রয়েছে, কিংবা ঘরের যে এসিটা রয়েছে, সবাই কথা বলতে পারছে একসঙ্গে, ইন্টারঅ্যাক্ট করা শুরু করে দিচ্ছে থ্রু জাভা হচ্ছে এমনই ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সবাই কথা বলতে পারে, প্রত্যেকে নিজেদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে। আমি এখন কেউ বাড়িতে লোক আছে, সঙ্গে সঙ্গে এসিকে খবর দিল বাড়িতে কেউ নেই, তুমি বন্ধ করে দিতে পারো, এসিটা বন্ধ হয়ে গেল, রুম হিটার বন্ধ হয়ে গেল, একটার পর একটা সবাই বন্ধ হয়ে গেল, সুইচ বন্ধ হয়ে গেল। এবং সবাই যখন সেন্সগুলো বন্ধ করার পরে ফাইনাল সেন্সটা তোমার অ্যান্ড্রয়েড ফোনে পাঠিয়ে দিল, সব কিছু বন্ধ করে দিলাম।
তুমি যখন ঘরে ঢুকছো, ঘরে ঢোকার সময় তুমি দেখতে পাচ্ছ যে বাইরে প্রচণ্ড গরম। যখন ঢোকার কিছুক্ষণ আগে থেকে তোমার অ্যান্ড্রয়েড একটা ওয়াইফাই কানেকশন অটোমেটিক্যালি ছেড়ে দিল তোমার স্মার্ট হোমকে, যে প্রভু বাড়ি আসছে, রেডি হয়ে যাও। সেই মতো সঙ্গে সঙ্গে ঘরের লাইটগুলো জ্বলে উঠলো, এসিটা স্টার্ট হয়ে গেল চলা, স্মার্ট টিভির সময় নেয় চালু হতে, সেও 2-3 মিনিটের মধ্যে চালু হয়ে গেল। তুমি যখন ঘরে ঢুকছো, ঘরের দরজা অটোমেটিক খুলে গেল, ঢোকার সঙ্গে সঙ্গে দরজার সেন্সার বন্ধ করে দিল, ঘরের ঠান্ডা একটা এনভায়রনমেন্ট দেখতে পারলে, সঙ্গে সঙ্গে টিভি চলছে দেখতে পারলে, এভরিথিং। এতগুলো বিষয় ইন্টারাকশন তৈরি করা সম্ভব হচ্ছে এর মাধ্যমে। একে বলে ইউনিফাই অ্যাপস। ইউনিফাই অ্যাপস কিন্তু আমাদের এখানে ইনস্টল করে তার মাধ্যমে এই কাজ করছে। আমি আগেই বলেছিলাম আমি বেশ কিছু নতুন তথ্য শোনাবার চেষ্টা করব যেগুলো কাজে লাগবে। কোনো ম্যাজিক নয়, ঝট করে গিয়ে কালকে সকালে কিনে নিলাম তা নয়, কিন্তু এটাও ঘটনা। 4 নম্বর কথা আবার বলবো, সে ফাইন্যান্সিয়াল একটা আমরা বলবো গ্রোথ লেভেলটা চেঞ্জেস শুরু হয়ে গেছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ লেভেল আমি বলবো না যে বিরাট এক্সপ্লোসিভ, কিন্তু স্টেবল একটা পারফরমেন্স দেওয়া শুরু করেছে। এটা তোমরা ওখান থেকে বুঝতে পারছো না, কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি রেভিনিউ গ্রোথ 10-11% চলে এসেছে, যেটা একটু কমেছিল। আর এবিডি ব্যাপারটা কি আবার এখানে বোঝাতে গেলে আরও খানিকটা সময় যাবে। এখানে বলতে গেলে আবার দরকার নেই এই মুহূর্তে, শুধু এইটুকু বোঝো এবিটা দিয়ে কাজ হচ্ছে, আর্নিংটা একটু বেটার হচ্ছে। আর্নিং বেটার মধ্যে অনেক গল্প রয়েছে, বলতে গেলে আরও সময় চলে যায়। ব্যাপার হচ্ছে কি, আর্নিংটা যখন ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন বা এই বিষয়গুলো খুব ফ্ল্যাকচুয়েট করে, কিন্তু আর্নিং গ্রোথটাকে আমি যদি ডাইরেক্টলি রটাকে আমি তুলি, যেটা দেখে আমি চট করে ধরে ফেলতে পারবো কোম্পানিটার অরিজিনাল গল্পটা কী আছে। ঠিক আছে, তো সেই বিষয়টাকে আমি যদি ধরার চেষ্টা করি, তাহলে সেটা ধরতে পারলে আমার রুট কস্টটা ধরতে পারবো। এবিটা দিয়ে বাড়ছে, ওকে, আমার বাকি পার্ট ডেপ্রিসিয়েশন অফকোর্স আছে, কি ঘটনা রয়েছে, প্রচুর মেশিন রয়েছে, ডেপ্রিসিয়েশন ঘটছে না, তার সঙ্গে বিভিন্ন রকম খরচা রয়েছে। এনিওয়ে আমি চলে আসছি এবিটা দিয়ে 20%, এটাকে আমি স্ট্রং বলবো। 5 নম্বর পয়েন্ট বলছি। 5 নম্বর পয়েন্ট একটা রিউমার ছড়িয়েছে, একটা গুজব ছড়িয়েছিল। সেই গুজবটা হচ্ছে ইকুইটি মানে ইকিউটি অথবা পার্টনার্স গ্রুপ কে এই কোম্পানি নিয়ে নিচ্ছে, মানে এই কোম্পানি অ্যাকোয়ার করছে, সেটা কিন্তু গুজব। এই ব্যাপারটা বললাম কেন, কারণ অনেকে এটাকে নিয়ে কথা তুলছে যে ইকিউটি এদেরকে নিয়ে নিচ্ছে বা এরকম একটা পরিস্থিতি হচ্ছে। এরকম ঘটনা ঘটেনি, কোম্পানি থেকে বলেছে যে এরকম ঘটনা কিন্তু ঘটেনি। বলবো যে ঘটনাটা, সেটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট বলবো, সেটা হচ্ছে ব্র্যান্ডিংয়ে এবং এইচআর খুব পজিটিভ রয়েছে। কেন হঠাৎ ব্র্যান্ডিংয়ের কথা বললাম? ব্র্যান্ডিং কথা এই কারণে বললাম, এই 2026-এ এটাকে এই টপ এমপ্লয়ার ইন্ডিয়া 2026-এর যে পুরস্কার অ্যাওয়ার্ড রয়েছে, সেটা কিন্তু এই কোম্পানিটা পেয়েছে। মানে 2026-এর টপ এমপ্লয়ার লিস্টের প্রথমে রয়েছে ইনি। তাহলে এটা একটা কিন্তু ব্র্যান্ডিং, এটা কিন্তু কাজে লাগছে। এখানে যেসব এমপ্লয়াররা কাজ করবে তারা এটা দেখে আর খুশি হয়ে এন্ট্রি নেবে। এই 6খানা পয়েন্টকে নিয়ে আমি কথা বললাম। তাহলে এই যে কলঙ্কিত কোম্পানি বলে আমরা রীতিমতো ধুতু করছি, এই কোম্পানির বদনাম প্রচুর রয়ে গেছে। কোম্পানির যিনি সেরা অশোক স্যার, যে এই যে বিরাটভাবে স্বপ্ন দেখেছিল মানুষ, সেটা যখন মুখ থুবড়ে পড়লো এবং যেদিন থেকে আইপিও এনলিস্ট হয়েছে তারপর থেকে একটা বড় জাম দেওয়ার পরেই একেবারে মুখ থুবড়ে পড়লো, যার ফলে বহু লক্ষ টাকা যারা ইনভেস্ট করেছিল তারা সব হতাশায় ডুবে গেল। এইরকম পরিস্থিতি দাঁড়িয়ে থেকে এখন এই মুহূর্তে যে প্রশ্নটা উঠে আসছে, তাহলে কি কিনবো স্যার? আমি এই মুহূর্তে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করব। সেটা হচ্ছে কেনার পরিস্থিতি কিন্তু এক্ষুনি নয়। কেন নয়? পজিটিভ পয়েন্ট এসছে আর তার পরবর্তীকালে গাইডেন্স ভালো দিচ্ছে, তার মানেই কিন্তু ভবিষ্যৎ নয়। ভবিষ্যৎ আরও অনেক কিছুকে দেখে সেই জিনিসগুলোকে দেখাতে পারলে তবেই এটা আমাদেরকে ভবিষ্যতে ভালো করবে।